আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা। কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দারবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরো ছোটখাটো অঞ্চল রয়েছে আমি জানি না। এই পাহাড়ে 3টে, আমরা যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দারবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাড়ার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে এএনএফ আর ইউপিডিএফ, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে। মানে সমস্ত অস্ত্র ফস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত কেপিএফ বলে একটি ফ্রন্ট রয়েছে। কেপিএফ, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। এই তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে। তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাগান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেসার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন। চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না, কারণ খবর আমি দূর থেকে পাই। আমি তো আপনাদের বলি, আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন, ওই আরাকান আর্মি আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোন একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন
বিভিন্ন রাস্তা রয়েছে তো, যে ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা যে আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পোটলা পুটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তত সুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গা হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে। মায়ানমার সরকারের উপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে, কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললে তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। মেইন স্টেশনের শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে। সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাবার্তা বলে, সে বিশ্বাসের কথাবার্তা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলে, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু স্বীকার করছেন না যে তার দেশ একটা অংশ হারাতে চলেছে। এখন দেখুন, আপনারাই এখন ভাবুন যে চাপাবাজ সরকার আপনাদের কি অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে। স্বৈরাচার তো দূর হয়েছে, কিন্তু নতুন করে স্বৈরাচার এসে বসে গিয়ে আপনাদের জীবন সর্বনাশ করে দিয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট, তারপরে তো আপনার কোম্পানি বন্ধ, বড় কঠিন দিন আসছে আপনাদের, এটুকু বলতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের মহান জাতীয় সংসদ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এবং আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের ক্ষমতার এই মুহূর্তের কেন্দ্র বিন্দু। যেহেতু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের দেশে প্রচলিত, সেই কারণে এখন এই মেম্বার অফ পার্লামেন্ট বা এই পার্লামেন্টের যে হাউস, এখানে যারা যান প্রায় সবার সঙ্গেই আমাদের রাষ্ট্রের যে মায়া, মমত্ব, প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, মানে এটা এমন একটা পর্যায়ে কেবলই মাত্র আপনার মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পার্লামেন্ট ভবন আপনার কাছে কেমন লাগে। আমাদের এই পার্লামেন্ট ভবনের সামনে যখন আমাদের জাতীয় পতাকা পথ পথ করে উঠতে থাকে, আমাদের এমপিরা যখন এখানে বিতর্ক করেন, এখানে ঢুকেন, এখান থেকে যখন কোনো আইন প্রণয়ন হয় এবং সেই আইন যখন সারা বাংলাদেশে বাস্তবায়িত হয়, এর সঙ্গে একটা হৃদয়ঙ্গম
সব মিলিয়ে যে বাঙালির ইতিহাস ঐতিহ্য সবকিছু এখানে এসে এমনভাবে মিলিত হয়েছে, যার সঙ্গে আপনি যদি একটা মানুষের যে মাতৃগর্ভ, মানুষ জন্মগ্রহণ করে, তো মাতৃগর্ভ যেভাবে তার কাছে পবিত্র, এমনি বাঙালির ইতিহাস ঐতিহ্য গণতন্ত্র স্বাধীনতা মুক্তিযুদ্ধ সবকিছু এসে এই ভবনটিতে একীভূত হয়েছে। তো সেই ভবন গত 2 বছর ধরে নানাভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর বিপ্লবীরা এই ভবনে ঢুকে পড়লেন। তারা এখানে ঢুকে মানে ঠিক শ্রীলঙ্কার কায়দায়, শ্রীলঙ্কার পার্লামেন্ট এরকম হয়েছিল কিনা আমি বলতে পারবো না, সেখানে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে বিপ্লবীরা ঢুকে পড়েছিল। আবার আমাদের যে পার্লামেন্টের যে পবিত্রতা, যেটার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের তুলনা করা যেতে পারে, তো সেই ব্রিটিশ পার্লামেন্টে কখনো কোনো বিপ্লবীরা গত 800 বছরে ঢুকেছে, এমপিদের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে মাইক ঠেক সব ছিঁড়ে নিয়ে গেছেন, এরকম দৃশ্য আমার জানা নেই। কিন্তু গত 2 বছরে আমাদের এই পার্লামেন্টটিকে নিয়ে ঠিক ওইরকম কিছু একটা হয়েছে। তো আমাদের পার্লামেন্ট হাউস, সেখানে আশেপাশের যে স্থাপনা, তারপরে পার্লামেন্ট হাউসের মধ্যে স্পিকারের বাসভবন এবং প্রধানমন্ত্রী বাসভবন কাছাকাছি, ওখানে শেরেবাংলা নগরের অন্যান্য যে সকল স্থাপনা, চন্দ্রিমা উদ্যান, এই পুরো যে স্ট্রাকচারটি পাকিস্তান জমানাতে যে তৈরি করা হয়েছিল মূলত একটা ভাব এবং গাম্ভীর্যকে ফুটিয়ে তোলার জন্য। এবং এখনো পর্যন্ত আমি বিশ্বের অনেক দেশের পার্লামেন্ট দেখেছি, বাস্তবে দেখেছি এবং যাকে বলা হয় ছবিতে দেখেছি। বিশ্বাস করেন, এক অনন্য স্থাপনা, তারপরে মাধুর্যে, সৌন্দর্যে আমাদের এই পার্লামেন্টের সমকক্ষ আমি কোথাও দেখিনি। তো সেই পার্লামেন্টে এইবার একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের পার্লামেন্টের যে দক্ষিণ প্লাজা, যে দক্ষিণ প্লাজাকে আমরা মনে করি আমাদের সবকিছু একটা এক্সট্রিম। যদি দক্ষিণ প্লাজায় কারো জানাজা হয়, এমপির জানাজা হয় বা অন্য কারো যদি আমরা জানাজা যদি এখানে দেই, তাহলে ধরে নেওয়া হয় যে এটি আমাদের জাতির পক্ষ থেকে সর্বোচ্চ নিবেদন। এই দক্ষিণ প্লাজায় যখন কোনো অনুষ্ঠান হয়, সেটি জাতীয় অনুষ্ঠান, আমরা ধরে নিই এটির মান মর্যাদা সম্মান আমাদের সর্বোচ্চ, আমরা যাই হই না কেন সেটা সর্বোচ্চ। তো সেই জায়গাতে কখনো কোনো বিদেশি রাষ্ট্র, কোনো রাষ্ট্রদূত, কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান আমি অন্তত পক্ষে দেখিনি। আবার এই ধরনের পার্লামেন্টের চত্বরে, সেটা ভারতের পার্লামেন্ট হোক কিংবা ইংল্যান্ডের পার্লামেন্ট হোক, আর অথবা ক্যাপিটাল হিল ধরুন ইংল্যান্ড মানে আমেরিকার, যেখানে সিনেট রয়েছে, কংগ্রেস রয়েছে, যদিও তাদের সিনেট এবং কংগ্রেস ব্রিটিশদের মতো নয় বা আমাদের মতো নয়, ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে রাষ্ট্রের প্রায় সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে প্রেসিডেন্টের হাতে। আবার কত যে শহরগুলোতে পৌরসভা রয়েছে, সিটি কর্পোরেশন রয়েছে, তো সেই শহরের মেয়রদের হাতে সকল ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। তো সেখানে সিনেট যারা আছেন, সিনেটের যারা সদস্য সিনেটের, তাদের কিছু ক্ষমতা থাকে, কংগ্রেসম্যানদের কিছু ক্ষমতা থাকে, আবার প্রতিটা রাজ্যে যে গভর্নর থাকে সেই গভর্নরের কিছু ক্ষমতা থাকে। ফলে আমাদের পার্লামেন্টের ক্ষমতা যদি ধরেন 100-তে 100, সেখানে মার্কিন কংগ্রেস তাদের ক্ষমতা আছে অনলি 20 এই কারণে তাদের ক্ষমতাটা প্রেসিডেন্ট, তারপরে তাদের জুডিশিয়ারি, তাদের গভর্নর, তাদের স্থানীয় সরকার মানে মেয়র, তারপরে সিনেট, এই 5টি জায়গাতে সমান ভাগে ভাগ হয়ে আমাদের এমপিরা, আমাদের স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এই টোটালটা অনেকটা ব্রিটিশ ধাঁচের মতো। এখানকার পার্লামেন্ট একটা নারীকে পুরুষ বানানো, পুরুষকে নারী বানানো ছাড়া সব ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে। এবং এখন তার ইচ্ছে করলে জুডিশিয়ারিকে চ্যালেঞ্জ করতে পারে, আরো অনেক কিছু এই পার্লামেন্টে রয়েছে, অন্তর্নিহিত ক্ষমতা, দে ক্যান ডু এভরিথিং। সেই পার্লামেন্টে এইবার দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের অনুষ্ঠান এই পার্লামেন্টের দক্ষিণ প্লাজাতে হলো। এখানে লাল কার্পেট বেছানো হলো, এখানে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশিত হলো, এখানে রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি সেই জাতীয় সঙ্গীত, মার্কিন জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাস্ট লাইক
ভাইসরয়, জাস্ট লাইক প্রেসিডেন্ট, জাস্ট লাইক অনেক কিছু, মানে ছোট্ট একটা জায়গাতে প প করে বাদ্য বাজা ছিল, কিন্তু যেভাবে তিনি গার্ড অফ অনারের মতো করে অভিবাদন গ্রহণ করছিলেন, মনে হচ্ছিল ওই সংসদ তার, ওই চত্বরের অধিকার কেবল তার। আর ওখানে তিনি এমনভাবে দাঁড়িয়েছিলেন, ওখানে স্পিকার ছিল বিরোধী দলীয়, মানে ওখানে ডেপুটি স্পিকার ছিল বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক ছিলেন, কিছু কিছু মহিলা এমপি ছিলেন, পুরুষ এমপি ছিলেন, কয়েকজন মন্ত্রী ছিলেন। আমার কাছে মনে হলো যে চিৎকার করে কান্না করি। ওই দৃশ্য দেখার পর মনে হলো যে চিৎকার করে কান্না করি। আর আমাদের মন্ত্রী এমপিরা ওখানে যে বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্য শুনে মানে একটা নাগরিক হিসেবে এতটা অসহায়, এতটা দুর্বল এই স্বাধীন বাংলাদেশে আমার কখনো মনে হয়নি। আমি যখন প্রথম এই দৃশ্যটা ইন্টারনেটে দেখি, আমি ভাবতেই পারিনি যে এটি সংসদের দক্ষিণ প্লাজাতে হচ্ছে। আমি শুধুমাত্র দেখেছিলাম যে বাংলাদেশে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস পালিত হচ্ছে, রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি অভিবাদন গ্রহণ করছেন এবং বাদ্য বাজছে, জাতীয় সঙ্গীত বাজছে। এটা কোন জায়গাতে এটা আমি বুঝতে পারিনি, কিন্তু এরকম দৃশ্য আমি কখনো ইতিপূর্বে দেখিনি। ওটাই আমার কাছে অদ্ভুত, ভয়ঙ্কর এবং অশনি সংকট বলে মনে হচ্ছিল। একটু পরে যখন আমি দেখতে পেলাম যে এই ঘটনাটা ঘটেছে আমাদের জাতীয় সংসদে, এবং এই ছবিগুলো যখন এলো, তখন আমার যে অনুভূতি, সে অনুভূতি যে এরকম একটা দৃশ্য যদি ধরেন পাকিস্তানের হতো, মানে পাকিস্তানের পার্লামেন্টে হতো, অথবা পাকিস্তানের রাষ্ট্রদূত যদি বাংলাদেশের পার্লামেন্টে হতো, করতেন, এরকম একটা দৃশ্য যদি ভারতের রাষ্ট্রদূত এখানে করতেন, অথবা ভারতের যে পার্লামেন্ট হাউস সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র করতো বা বাংলাদেশ করতো, এরকম ঘটনা অহরহ দেখলে খারাপ লাগতো না। কিন্তু আমি তো এরকম ঘটনা দেখিনি, কল্পনাও করতে পারি না এরকম একটা ঘটনা হবে। আমেরিকার যে ক্যাপিটাল হিল বা ধরুন হোয়াইট হাউসে, সেখানে গিয়ে এইভাবে বাংলাদেশের রাষ্ট্রদূত এরকম অনুষ্ঠান করবেন, আর ওখানকার মন্ত্রী এমপিরা গিয়ে সেখানে বাংলাদেশের পক্ষে কথা বলবে। একবার একটু কল্পনা করেন তো, এই কথা আমেরিকাতে গিয়ে আপনি যদি বলার চেষ্টা করেন কোনো অফিসারকে বা কোনো কাউকে, আপনার 32টা দাঁত চড়াই আপনার দাঁত খুলে ফেলবে, আপনার কান মলে দিবে। আচ্ছা, তো করে এত বড় সাহস হলো কি করে? আপনি একটু চীনে গিয়ে এই কথাটা বলে আসেন তো, যে ঠিক আছে চীনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব, মালয়েশিয়ার সঙ্গে বলে আসেন যে তোমাদের পার্লামেন্ট হাউসের সামনে এই দেখো আমরা যেভাবে আমাদের পার্লামেন্ট ভবনের সামনে আমেরিকার পতাকা উড়াতে দিয়েছি এবং আমেরিকার রাষ্ট্রদূতকে সেখানে লাল গালিচা বিছিয়ে অনুষ্ঠান করতে দিয়েছি, আগামী 26শে মার্চ বা 16ই ডিসেম্বর আমরা মালয়েশিয়ার এই পার্লামেন্ট হাউসে মানে আমি এই অনুষ্ঠানটা করবো, একটু বলে দেখেন তো। কিংবা একটু চীনে এত খাতি করে আসলে চীনে একটু বলে দেখেন তো, এই যে যারা এই অনুষ্ঠানটার অনুমতি দিয়েছেন, যারা যা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদেরকে অনুরোধ করবো একটু বলে দেখেন শুধু কথাটা, তারপর একটা সংবাদ সম্মেলন করেন, কান ধরে উঠা বসা করবো সবার সামনে। এই যে বাংলাদেশে যে অনেকগুলো ঘটনা ঘটছে, মানে আগে তো কথা হতো সেন্ট মার্টিন নিয়ে, যে সেন্ট মার্টিন নিয়ে যাবে, নিয়ে গেছে, যাচ্ছে। এখন তো দেখি আমাদের নজর পড়ছে পার্লামেন্টের উপরে। এ কোথায় যায়? দুদিন পরে আমার মা থাকবে কোথায়, আমার বোন থাকবে কোথায়, আমার স্ত্রী সন্তানরা কোথায় থাকবে, আমার ব্যাংক বিমা কোথায় থাকবে, আমার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কোথায় থাকবে, আমার বিচারালয় সুপ্রিম কোর্ট কোথায় থাকবে, আমার প্রধান বিচারপতি তার এজলাসে কি ঠিক মতো বসতে পারবেন? একই অবস্থা, কারা এই কাজ করবে? আমি যে কথা বলবো, আমি এটা আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। নর্মালি আপনারা জানেন যে আমার ধৈর্যচ্যুতি ঘটে না ইন জেনারেল, এবং যখন অনেক সিরিয়াস কোনো কথাবার্তা বলি, তখন সেই কথাগুলো, সিরিয়াস কথাগুলোর মধ্যে আমি স্যাটায়ার দিতে পারি। কিন্তু এই ঘটনাটা আমি যে বর্ণনা করছি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে রীতিমতো ধক ধক করছে। আমার চোখের সামনে যখন এই যে আপনাদের সাথে কথা বলছি, আমার দুটো চোখের মধ্যে যন্ত্রণা হচ্ছে, ওই দৃশ্যগুলো আমি বারবার শুধু কল্পনা করছি। আর ওখানে যে সকল কথাবার্তা হয়েছে, যে মুখগুলো দেখেছি, সেই মুখগুলো স্মরণ করলে আমার মধ্যে কি ধরনের একটা অনুভূতি হচ্ছে, এটা কেন আমরা যাদেরকে ভোট দিয়েছি, বা ভোট না দিলেও যারা বলছে যে আমরা তাদেরকে ভোট দিয়েছি, যারা রাষ্ট্র চালাচ্ছে, তাদের এই সুমতি কেন এলো না? কেন তাদের মনের মধ্যে এই ধরনের কোনো চিন্তা এলো না? এই ধরনের অনুমতি কেন, কিভাবে দিল, এবং এই ধরনের ঘটনা কোন প্রেক্ষাপটে এলো? কারা এই ঘটনাগুলো ঘটলো? আমাদের এত জুলাই বিপ্লবী, এত মুক্তিযোদ্ধা, আমাদের দেশের এত দেশপ্রেমিক, এত আওয়ামী লীগ, এত বিএনপি, এত জামাত, যারা এই দেশের জন্য বুক ফাটিয়ে ফেলে, কেউ এটা একটু শব্দ করছে না।
কেউ একটা একটু শব্দ করছে না। কেন এরকম হলো? এটা কি ধরনের লক্ষণ? এ কিসের প্রতিধ্বনি? এ কিসের আওয়াজ? এ কিসের দৃশ্য? এ কিসের চিত্রপট? এ কিসের কবিতা? এ কিসের সাপদ সংকুল? এ কিসের আওয়াজ? এ আমরা কি দেখছি? কেন এরকম হলো? কারা আমার মাতৃভূমিকে অন্যের হাতে তুলে দিতে চায়? কারা আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিতে চায়? ৩০ লক্ষ শহীদকে যারা ৩ লাখ বানাতে চায়, ২ লক্ষ মা বোনের ইজ্জতকে যারা সেই কি বলবো ছিন্ন পাতা বা ছিঁড়া কাগজ মনে করতে চায়, ওটা ইতিহাস, ছিঁড়া কাগজ ওখানে কোনো ব্যাপার না। যারা বাংলাদেশে অর্জিত স্বাধীনতাকে ভারতের দয়া করুণা বা চক্রান্ত কনস্পিরেসি মনে করতে চায়, যারা মহান মুক্তিযুদ্ধের যে বীরত্ব, সেই বীরত্ব গাথাকে বলতে চায়, কতগুলো কাপুরুষের উল্লঙ্ঘন। আমি তাদের সবার উদ্দেশ্যে আমার মুখের যে থুথু, এটা নিক্ষেপ করতে আমার লজ্জা হয়। কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসের উপর আপনি ইচ্ছা করলে থুথু ফেলতে পারবেন না। যদি বলা হয় এটার উপর থুথু ফেলো, একটু কল্পনা করেন, সামান্য রুচি থাকলে আপনি এমন কিছু জিনিস আছে, বস্তু আছে, যে বস্তুর উপর আপনি থুতু ফেলতে রাজি নন। আমাদের দেশের স্বাধীনতা যারা বিকিয়ে দিচ্ছে অতীতে, এখন যারা স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছে, বিদেশি রাষ্ট্রের হাতে স্বাধীনতা তুলে দিতে চাচ্ছে, বিক্রি করতে চাচ্ছে, বিশ্বাস করেন তাদের মুখের উপর থুতু মারা রুচি আমার নাই, অভিরুচি নাই, ঘৃণার কোনো ভাষা নাই। আমি তাদেরকে শাস্তি দেবো বা বিচার করব এরকম স্পর্ধা আমার নেই, রুচি নেই, ক্ষমতা নেই, আমার মনে মস্তিষ্ক কল্পনা করতে পারছে না এই সমস্ত লোকদের কি ধরনের বিচার হওয়া উচিত। আয়াতুল্লাহ আলী খামেনিকে যারা হত্যা করেছেন, সেই মোসাদ, সেই আমেরিকার এজেন্ট, তাদের এজেন্টরা ঠিক তার সামনে বসা ছিলেন, তার পাশে বসা ছিল। আমাদের এই দেশকে বিক্রি করার জন্য যে সমস্ত লোক ঘুরে বেড়াচ্ছে আমাদের এই সমাজে পোশাক পরে, তারাও মানুষ, তাদেরও দুটো পা আছে, দুটো হাত আছে, তারাও আমাদের মধ্যে খাবার দাবার খায় এবং আমাদের মধ্যে ঘুরে বেড়ায়। সে মানুষগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? একবারের জন্য একবার একটু চিন্তা করুন। কিছু না পারুন ঘৃণা করুন, কিছু না পারুন চিৎকার করে কাঁদুন। স্বাধীনতা কি জিনিস যদি বুঝতে চান, একবার গাজা থেকে ঘুরে আসেন। স্বাধীনতা কি জিনিস একবার যদি বুঝতে চান, লিবিয়াতে ঘুরে আসেন, ইরানে ঘুরে আসেন, ইরাকে ঘুরে আসেন। স্বাধীনতার মূল্য কতটা নির্মম এবং নিষ্ঠুর যদি বুঝতে চান, একবার একটু ভিয়েতনামে ঘুরে আসেন, এমনকি আফগানিস্তানে ঘুরে আসেন। যে স্বাধীনতা পেয়েছি, যে স্বাধীনতা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতার শ্রেষ্ঠ পাদভূমি, সেই স্বাধীনতার যে সিম্বল, সেই স্বাধীনতার যে পুণ্যভূমি, সেই স্বাধীনতার কেন্দ্র, সেই স্বাধীনতার পাওয়ার হাউস আমাদের সেই জাতীয় সংসদ, মহান জাতীয় সংসদ, সেই সংসদের চত্বর। কি দেখলাম, কি ঘটলো, কি হবে আমি জানি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।